ঈদের আনন্দ শুরু হয়ে গেছে। আমাদের বাড়িতে ঈদের আনন্দ 10 দিন আগে শুরু হয়ে যায়। ভাবলাম আজকে ইফতারিতে আমি হালকা পাতলা করে শুধু বিরিয়ানি বানিয়ে নেব, তার সাথে একটু তাড়াতাড়ি করতে লাগবে। দেখেন সূর্য কিন্তু ডুবে যাওয়ার কাছাকাছি। আমি রাইস কুকারে দেবো দেখে বিরিয়ানি মশলাটা আছে সেটা দিয়ে দিলাম। যেহেতু 1 কেজি চাল বিরিয়ানিতে লাগবেই কিন্তু মশলা। এই তো বসিয়ে দিলাম। এই যে লবণ দিয়ে দিলাম। ফলের ভিতরে এগুলো ছিল, এগুলো উঠিয়ে নিলাম। এবার আমি বিরিয়ানিটা কেমন হয়েছে দেখে। কি কুড়াচ্ছ গো? ফুল কুড়াচ্ছি ডাটার। ডাটার ফুল কুড়াচ্ছ, কি করবা? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। রোজা রমজান মাসে আশা করছি সবাই অনেক অনেক সুস্থ আছেন। অনেকে রোজা আছেন, আবার অনেকে রোজা নেই, এবং অসুস্থতার কারণে অনেক মানুষই রোজা করতে পারছে না। তাদের জন্য আমার শুভকামনা রইল যে আল্লাহ তাআলা যেন এবছরে যারা রোজা নেই তাদেরকে যেন সামনে বছরে আবার রোজা রাখার তৌফিক দান করেন আল্লাহ। শেষ হয়ে আসছে রোজা। আস্তে আস্তে এক পা দুপা করে আমরা কতগুলো রোজা পার করে দিলাম, এবং আনন্দের রেশ কিন্তু ভাসতে শুরু করেছে। ঈদের আনন্দ শুরু হয়ে গেছে। আমাদের বাড়িতে ঈদের আনন্দ 10 দিন আগে শুরু হয়ে যায়। কেন বলছি সে জানেন? যে ঢাকা থেকে যারা ফ্যামিলি নিয়ে থাকে, ঠিক আছে, তারা কিন্তু 5 থেকে 7 দিন আগে কি 10 দিন আগে ফ্যামিলি পাঠিয়ে দেয়। তারপর ওদের ছুটি হলে ছেলেরা আসে। ঠিক তেমনই আমাদের বাসায় আমার ভাইয়ের বউয়েরা, তার ছেলেরা কিন্তু চলে এসেছে। আর আপনাদের ভাইয়া কি আমাদের ভাইয়ারা সবাই এখনও আছে। ওরা 28 রোজায় হয়তো ছুটি পাবে। এখন দেখা যাক আল্লাহ ভরসা কি হয়। তে সবচেয়ে সুখের মাঝেও দুঃখের কথা কি জানেন না? আমাকে দেখে বুঝতে পারছেন আমি কতটা ক্লান্ত আর কতটা মানে ঘুম নেই ঠিক এমন মনে হচ্ছে আমাকে দেখে। এখন বাজে কয়টা? এখন বাজে হচ্ছে আপনার 8টা বাজবে। ঠিক এই সময় দেখুন এই যে সূর্য মামা উঠেছে। আর চারিদিকে কিন্তু এখনও কুয়াশা, হালকা আছে কুয়াশা পড়েছে। আমি যখন সেহরিতে ভাত খাওয়ার পরে একটু নামাজ টামাজ পড়তে একটু তসবি টসবি করতেছি, আমি করতে করতে সময়টা কিন্তু একটু আমার বেশি লেগে গিয়েছিল আজকে। করতে করতে উঠে দেখি চারিদিকটা একটু অন্ধকারও আছে, কিন্তু কুয়াশায় ভরে গিয়েছে। কি বলবো, সারাটা রাতের ভিতর যদি ঘুমে একটা চোখ আমি ঘুমাতে পারি। কেন বলছি? সুখের মাঝে দুঃখের গল্প উঠে যাচ্ছে। বাড়িতে সবাই ঈদের আনন্দে বাড়িতে এসেছে। ও ঢাকা থেকে ওরা অসুস্থ হয়ে এসেছে, 3 মায়াপুতে অসুস্থ হয়ে এসেছে। আমার ভাবি সর্দি কাশিতে একদম নাক মুখ সব বন্ধ হয়ে গেছে। আর তার ছেলে দুইজনেই কিন্তু অসুস্থ। বাসায় আসার পরে অতিরিক্ত অসুস্থ হয়ে গিয়েছিল। আমি 3 দিন টানা ভিডিও ছাড়িনি। এটা আপনারা অবশ্যই যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু বুঝতে পারবেন। তে মনে করেন এসে 2 বাচ্চা আর মা একসঙ্গে তো পড়েছে। সেই সাথে তার পরের দিন আমার মেয়ে এত পরিমাণ অসুস্থ হয়ে গিয়েছিল, আর এত পরিমাণ জ্বর বললে বিশ্বাস করবেন না। একবারে মনে করেন যে জ্বর যখন মাপি 102 ডিগ্রি জ্বর উঠে গিয়েছে। তারপরে সারাটা রাত বসে বসে শুধু খালি পানি ঢেলেছি এবং মাথায় পানি পটি দিয়েছি, এবং সেই সাথে মনে করেন শুধু বমি আর বমি। এই 3 জন তো জ্বর এসে গেছেই। তারপরের দিন হঠাৎ দেখি আম্মার শ্বাসকষ্টটা বেড়ে আমরা প্রচণ্ড পরিমাণ ভয়ে একদম কাতর হয়ে গিয়েছিলাম যে ইসবগুল আর তোকমা দিয়ে যে আমরা শরবতটা বানাই, সেই শরবতটা খাওয়ার পরে আম্মার শ্বাসকষ্ট অতিরিক্ত বেড়ে যাওয়ার কারণে হঠাৎ করে আম্মার অসুস্থতাটা বেড়ে যায়। আমি কোন দিকে যাব, আমি কোন দিকে গিয়ে আমি কাকে সামাল দেব, পরিস্থিতিটা হয়ে গিয়েছে এমন। এই সমস্তটা হওয়ার পরে পরবর্তীতে দেখি রাত 3টা থেকে আমার আম্মা একেবারে প্রচণ্ড জ্বরে
মনে করি স্ট্রোক করার মতো জ্বর, এমন পরিস্থিতি আমার কালকের দিনটা গিয়েছে। যাওয়ার পরে এখন কাকে দেখব? ওদেরকে দেখব? মা সুস্থ থাকলে তবে না সন্তান দেখবে। এখন পরিস্থিতি হয়ে গেছে অন্যরকম। যদি মনে করেন সুস্থ থাকার মধ্যে, তাহলে থাকলো কে? আমি, আমার ছেলে আর আমার আব্বা। ঠিক আছে, আব্বা একটু জ্বর জ্বালা একটু নাই, আব্বা একটু হালকা পাতলা উঠা বসা করতে পারছে। সে সূত্রে সবাই পড়ার পরে কালকে বিকেল থেকে দেখি হঠাৎ করে, কারণ ওই যে হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হয়েছে, রিপোর্ট ধরেন যে যেগুলো রিপোর্ট দিয়েছে সেগুলো আবার রিপোর্ট নিয়ে আসতে হচ্ছে, সেই রিপোর্টের আবার ওষুধ আনতে হচ্ছে, এইভাবে ছুটতে 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 হঠাৎ করে আমার ছেলে কালকে বিকেল থেকে এই যে কাশি হতে 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 হঠাৎ করে এতটা জ্বর, মানে আমি বলে বোঝাতে পারবো না। তখন আমি নিজেকে এমনভাবে করলাম যে না, আমার বাসা পুরোটাকে সব একবারে জ্বর নিয়ে হয়তো বেরোবে এবার, কি জ্বর, ভাইরাস জাতীয় যে জ্বরগুলো। তো এখন বর্তমানে সবাই 5 জনই পড়ে আছে, এখন আমি আর আব্বা। ঠিক আছে, আর আমি আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছে, তাদের জন্য আমি মনে করেন যে একবারে এই ঘুম কামাইয়ের জন্য ঘুম কামাই করে আমি তাদেরকে দেখাশোনা করছি, করছি। আবার মনে করেন যে এক জায়গায় ভাইরাস জ্বর হলে একে একে বাসার প্রত্যেকটা মানুষকে নিয়েই কিন্তু জ্বরটা শেষ হবে। সে সূত্রে মনে করেন যে এতটা অসুস্থ বোধ মনে হচ্ছে, সকালবেলায় ঘুম থেকে উঠছি আর শরীরটা কাঁপছে। তে ভাবলাম মেয়েকে নিয়ে একটু হালকা পাতলা ওকে একটু খাওয়াই দিচ্ছি, না দেওয়ার পরে একটু ওষুধটা খাওয়ার পরে দেখছি একটু হালকা পাতলা ঘুরে বেড়াচ্ছে, সকাল উঠে থেকে প্রচুর ঘামছে। তা আমি আর শুনলাম না, যে উঠে এখন অনেকটা কাজ করতে হবে। কী বলবো, ওদিকে ছোট বাচ্চার বমি, ওই বড় বাচ্চার বমি, আর আমার মেয়ের বমি, বিছানার চাদর মাদর, আমাদের পোশাক আশাক, আর ওদের তো পোশাক আছে সব, কি বলবো। আর ছোট বাচ্চা, ওর তো অন্যান্য টানাটুনি কাপড়গুলো তো থাকবেই। দিয়ে মানে এক বালতি 2 দিন ধরে সব জমছে, সেগুলো ধরেন সব পরিষ্কার টরিষ্কার করে 2 দিন ধরে আমারও হালকা হালকা দেখি ঠান্ডা। আমার তো এমনি এজমার সমস্যা, আর ধরেন এই মুহূর্তে সব রোজা অসুস্থ হয়ে আছে। শুধু আম্মাকে আমরা জোর করে কালকে 11টার দিকে ভাঙানো, মানে বাধ্যতামূলক ভাঙতে হয়েছে, কারণ আম্মা যদি ওষুধটা ওই মুহূর্তে না খেত, আম্মাকে গ্যাস দেওয়া লাগতো। এখন ওই গ্যাস দেওয়া আমরা কিভাবে কি সম্ভব, একটা খালি পুরুষ মানুষ বাসায়, তো আমার আব্বা তো চলাফেরাও ঠিক মতো করতে পারে না। যে চলছিল, যে ডাক্তারের কাছে যাচ্ছিল, উঠছিল বসছিল এবং ওষুধ আনতেছিল, আমাদেরকে একটু হেল্প করতেছিল, আমার ভিডিওটা করতেছিল, সেই মানুষটা বিছানায় পড়ে গেছে। এখন কোন পরিস্থিতির মধ্যে আমরা আছি, এখন কি করব? পরে আমি নিজেকে এখন একটু কন্ট্রোলে রাখছি, যে হয়তো বা এদের ওঠার পরে আমি পড়বো। আমার যা পরিস্থিতি, আল্লাহ যেন আমাকে সেই দেয়, আমি যেন দাঁড়িয়ে থাকতে স্ট্রং দাঁড়িয়ে থাকতে পারি, কারণ পুরো পরিবারে একই অবস্থা হয়ে আছে। এখন আমি যদি পড়ি তাহলে সব শেষ, খাওয়া দাওয়া তো বন্ধ হয়েই যাবে, কেউ কারো দেখার মতো নাই। এই যে দেখুন আমার মেয়ের মুখখান দেখলেই বুঝতে পারবেন, এই যে দেখুন একদম হলুদ হয়ে গেছে। যে আমি আবার মানে মাথায় এতটা পানি দিয়েছি, পানিটা দেওয়ার কারণে যে দেখুন মুখটা একদম ছোটো হয়ে গিয়েছে, অনেকটা তেল দিয়ে দিয়েছি। এই যে এখন আবার ঘামছে, ওষুধটা খেয়েছে তো ঘামছে। ঠিক আছে মাম্মা, একটু ভালো লাগছে? কি কি হেলে, তুমি তো ওষুধ খেয়েছো তাই না? কি ফ্লেভার ছিল? আর তার ফ্লেভার কিরম ছিল? কি ফ্লেভার? পিঙ্ক কালার তো ছিল, আর ফ্লেভারটা আর স্ট্রবেরি। স্ট্রবেরি। আজকালকে কি সিরাপ উঠেছে, এক একটা স্ট্রবেরি, অরেঞ্জ ফ্লেভার সব দিয়ে বাচ্চাদের এখন একটু ভালোই হয়েছে, ভুলিয়ে ভুলিয়ে খাওয়ানো যায়। তাই বলছে আমি স্ট্রবেরিটা খাবো, অরেঞ্জ ফ্লেভার খাবো না, তাই ওষুধটা খাবে এখন একটু ভালো। এই যে দেখুন চোখ টোক সব বসে গেছে। তো ধরেন এই যে পরিস্থিতির মধ্যে আমরা আছি, এখন কি করব? সকালে একটু ফ্রেশ ঠান্ডা পানি দিয়ে মুখটা ধুয়ে এই যে আসলাম। চারিদিকে দেখুন এই যে সকালে যে পাখিগুলো খুচিমিচি পড়ে যাচ্ছে। আর একটা জিনিস আপনাদেরকে, আমি যে 4 দিন ভিডিও দিই, 4 দিনের মধ্যে অনেক কিছু কিন্তু ঘটে যাচ্ছে, আমি কিন্তু আপনাদেরকে শেয়ার করতে পারছি না। দেখুন 4 দিন আগে একটা ভিডিও দিয়েছিলেন, আমি দিয়েছিলাম যে ভরপুর, মানে একেবারে গাছের পাতা পড়ে সব একদম ঝরে, শুধু ডালগুলো লাকড়ার মতন মানে শুকনো কাঠের মতো ঝুলতেছিল। 4 দিনের মাথায় আপনারা কি বিশ্বাস করবেন, 4 দিনের মাথার আমার এই জায়গার পরিস্থিতিটা কি? আমি আপনাদেরকে দেখাচ্ছি পিছন ক্যামেরা দিয়ে। আমি আপনাদেরকে কি দেখিয়েছিলাম, এই যে এগুলো কিন্তু একেবারে শুধু লাকড়ির মতো ঝুলতেছিল প্রত্যেকটা। দেখুন দেখুন, আর সব প্রত্যেকটা গাছের পাতা দেখুন কিভাবে গজিয়ে গেছে, আর মানে গরমে বসতে পারতেছিলাম না, মানে এতটাই। আর দেখুন এই গাছের যে পাতা এত দ্রুত মানে বাড়ে বলে বোঝাতে পারবো না। এইগুলো আমি আপনাদের কি দেখিয়েছিলাম, আর দেখুন সব
গাছের পাতার একদম নতুন পাতা কিন্তু গজে হয়ে গেছে। ঠিক আছে, এই হচ্ছে প্রকৃতি। প্রকৃতি যে মানে প্রকৃতির লীলা খেলা বোঝা বড় দায়। আর প্রকৃতি যে কখন কোন রূপ ধারণ করে সেটাও কিন্তু বোঝা আমাদের পক্ষে সম্ভব না। একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না প্রকৃতির রূপ কিভাবে চেঞ্জ হয়। এগুলো দেখেই কিন্তু বুঝতে পারা যায়। তো আমি যাই, অনেকগুলো কাপড় চোপড় পরে আছে। আর ঈদের যে কাজকর্মগুলো শুরু করব কিভাবে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। আর মানুষ যেহেতু আসতে শুরু করে দিয়েছে, আর পুরুষ মানুষ আসার আগে আমাকে সব কাজ সেরে নিতে হবে। ঈদের যত বাটা ঘষা, যত জামা কাপড় ধোয়া পাকলা, আবার মনে করেন বিছানার চাদর 4-5টা মানে একেবারে পড়েছে, তাও তো 2টা কালকে আমি ধুয়ে রেখেছি। আর সে সূত্রে ধরেন পানির কাজ তো আমাকে করতে হবে। আর বাটা ঘষা থেকে শুরু করে প্রত্যেকটা বাজার গুছিয়ে নিতে হবে। আবার কয়েকটা বাজার নিয়ে এসেছে, আমি এখন পর্যন্ত গুছিয়ে তুলতে পারিনি। আর এই যে দেখুন, এই সমস্ত নিয়ে আমাকে চলতে হয়। একটা মানুষ আর কত দিকে সামাল দেবে বলেন। আমি এখন গিয়ে আমাকে এই যে শুরু করতে হবে একেবারে ইয়ে পর্যন্ত। তো আমি ভাবলাম যে আজকে আর বেশি কিছু করব না, যেহেতু সবাই চিকেন খেতে পছন্দ করে। তো ভাবলাম যে আমি একবারে ইফতারিতে একটু ফল টল যা যাবতীয় আছে সেগুলো দিয়ে শরবত টরবত এটে করে আমি একটু মানে চিকেন দিয়ে রাইস কুকারেই একটু বিরিয়ানি বানাবো। যেহেতু অসুস্থ শরীরে কেউ কিছু খেতে পারছে না, তো একটু বিরিয়ানি বানালে, বিরিয়ানি সবাই পছন্দ করে। আমার ভাইয়ের ছেলেও পছন্দ করে, মেয়ে পছন্দ করে, আমার ছেলেও পছন্দ করে। তাই একদিক দিয়ে একটা হলে হয়ে যাবে। আর আমি ইফতারির পরে টুকটাক যেটা সেহরির রান্না সেটা করতে থাকবো। কারণ ছোট বাচ্চা, আমার আম্মাও ধরতে পারছে না, আবার আমিও যদি একটু না ধরে তাহলে ওর মা তো একেবারে ক্লান্ত হয়ে যাবে। ঠিক আছে, তার জন্য আমাকে একটু ক্লিয়ার থাকতে হবে। আমি সেহরির পরে যতটুকু রান্না করা যায়, দুধ যে আছে, দুধ হয়তো আমি একটা তরকারি করব, মাছের একটা ভুনা করব, আর দুধ দিয়ে আমি কলা দিয়ে আজকে সেহরিতে আমাকে সেরে নিতে হবে। তো চলুন, বসে থাকলে হবে না। তো আজকে ভিডিও হয়তো বেশি ভালো কিছু দিতে পারবো না, যতটুকু পারি ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করব। সব দিন তো আর একরকম যায় না। এই যে দেখুন শুরু করেছে, ভালো লাগছে না, মাথা ঘুরছে বলে। আসো 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 আসো, দোলনা এখন চললে আরও বমি হয়ে যাবে। তো থাকেন আপনারা, আমি কি হয় না না হয় সব আপনাদের সাথে শেয়ার করব। এই তো সব কাজ কিন্তু সেরে এসেছি। তারপরে গোসল করে নিয়েছি। নেওয়ার পরে এই যে ভাবলাম আজকে ইফতারিতে আমি হালকা পাতলা করে শুধু বিরিয়ানি বানিয়ে নেব, তার সাথে একটু ফল টল যা যাবতীয় আছে সেগুলো দিয়ে আজকে আমরা ইফতারিতে সুন্দর করে আমরা রান্না করে নেব, হালকা পাতলা যেভাবে হয়। একটু মাগরিবের পরে একটু মার্কেটেতে যাওয়ার মনে করেন ইচ্ছা আছে, তার জন্য ঝটপট কিছু করার চেষ্টা করছে। ঠিক আছে, তার জন্য যে মুরগি কিন্তু নিয়ে এসেছি, এখন কুটে নেব। কুটে নিয়ে কিন্তু বিরিয়ানি আমি কিন্তু রাইস কুকারে বসিয়ে দেবো। আজকে রাইস কুকারে বিরিয়ানি কতটুকু ঝরঝরে করা যায় সেটাই আপনাদের আমি দেখাবো এবং শেয়ার করবো। তো চলুন মুরগিটা কুটে নিয়ে আসি। যেহেতু বিরিয়ানি, তাই বিরিয়ানি রান্না করতে আমি আলাদা আলাদা করে এই যে আমি টুকরো করে কুটে নিয়েছি, ছোটো ছোটো করে টুকরো করে কাটবো, কেটে নিয়েছি। আর এই যে দেখুন এখানে আলাদা করে আমি রেখে দিলাম। এগুলো পরে কেটে নেব। ঠিক আছে, রান্না করার সময় আমি কেটে নেব। আর এখন যেটুকু দরকার আমি সেটুকু এই যে করে দিলাম। এটুকু দিয়ে আমরা বিরিয়ানিটা শেষ করব। আমি সব মাংস ধুয়ে একবার ফ্রেশ করে নিয়ে এসেছি। এবার বাটা ঘষা করে অমনি উঠিয়ে দেবো চুলাতে। খুব তাড়াতাড়ি করতে লাগবে। দেখেন সূর্য কিন্তু ডুবে যাওয়ার কাছাকাছি। আমি রাইস কুকারে দেবো দেখে এতটা তাড়াহুড়া করছি না, তো এখন কিন্তু তাড়াতাড়ি করতে হবে। এই যে চাউলটা আমি ভিজিয়ে রেখেছি, মাংসটা চুলাতে কষাতে দিতে দিতে আমি এটা পানিটা ঝরিয়ে নেব, আলাদা করে ছেঁকে নেব। আর এই যে আমি অলরেডি চুলা কিন্তু জ্বালিয়ে দিয়েছি। দেওয়ার পরে এই যে বসিয়ে দেব মাংসটা কষাতে। মাংস কষাতে যেটুকুন সময় লাগে, তারপরে বাদ বাকি তো রাইস কুকারে দিয়ে দেবো। রাইস কুকারে তার আসল কাজ সেরে দেবো। এই তো পেঁয়াজ দিয়ে দিলাম, এই তো টমেটো দিয়ে দিলাম। টমেটো দিলে অনেক ভালো লাগে বিরিয়ানিতে। দিয়ে দিলাম, যেহেতু সস টস এখন আপাতত নাই, যা আছে তাই দিয়ে আমি রান্নাটা করছি। তেজপাতা আর দিয়ে দিলাম এখানে দারচিনি আর এলাচের ফল আমি বেটে দিয়েছি। এই তো এই একসঙ্গে সব কিছু দেওয়ার পরে একটু বাদামি কালার হয়ে আসলে, টমেটোটা গলে গেলেই বাদ বাকিটা মশলা দিয়ে দেবো।
এই তো দিয়ে দিলাম। হ্যাঁ ও একটু এখানে টাইম লাগবে লাগবে। আদা, জিরে আর একটু ধনে দিয়ে দিয়েছি, সেই সাথে একটু রসুনটা বেটে দিয়েছি। ওই তো। এই তো মাংসটা দিয়ে দিলাম। 1 কেজি চাউলের জন্য এই মাংসটুকু আমি দিয়ে দিয়েছি। মাত্র 1 কেজি। 1 কেজি মানে 1 কেজি বেশি হবে। দিয়ে দিলাম। এই তো লবণটা দিয়ে দিলাম। বুঝে শুনে লবণ দিতে হবে, যেহেতু চাউলেও লবণ দিতে হবে, তাই দিয়ে দিলাম। এই তো দিয়ে দিলাম আমি দুধ। টক দই দিলে সবচেয়ে ভালো, টক দই যেহেতু নাই তাই আমি দুধটাই দিয়ে দিচ্ছি। এই তো দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। বিরিয়ানিতে একটু হালকা পাতলা চিনি দিতেই হয়, এবং আমার ছেলে আবার বিরিয়ানিতে একটু চিনি না হলে খেতেই চায় না, মজাটা লাগে একটু চিনিটা দিলে। দিয়ে দিলাম চিনি, মানে আমার ঘরে তো। দিয়ে দিলাম গোলাপ জল 1 চামচ, কেওড়া জল দিয়ে দিলাম আধা চামচ মতো, রস দিয়ে দিলাম 2 চামচ মতো দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। এখানে অর্ধেকটা দেবো, ওখানে আমি চাউলের সঙ্গে অর্ধেকটা দেবো। দিয়ে দিলাম। দিয়ে এবার মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পানিটা থাকে। আলাদা করে আর আমি চাউলটা ভাজবো না, আমি একেবারে মাংসের সাথে ভেজে নেব, কেননা আমি তো রাইস কুকারে দেবো, ঠিক আছে? তা না হলে আমি আলাদা দিলে আলাদা মাংস ভাজতাম, আলাদা চাউল ভেজে নিলাম। তাহলে আমি মাংসের সাথে কিন্তু আজকে ভেজে নেব, রাইস কুকারে দিলে মাংসের সাথে ভেজে নিলে যথেষ্ট। মাংসের ভিতরে দেওয়াচ্ছে আমি একবারে রাইস কুকারের ভিতরে দিয়ে তারপরে মাংসটা কষিয়ে দিয়ে আমি গরম পানি দিয়ে দেবো, ঠিক আছে? তাহলেও কিন্তু একেবারে চাউলগুলো একবারে খুব সুন্দর লম্বা লম্বা হয়, ঠিক আছে? ভাজার আগে দিলেও কিন্তু খুব সুন্দর লম্বা লম্বা এবং টেস্টও হয়। আমি ভাবলাম যে আজকে এভাবে রান্না করবো, চাউলটা আজকে ভাজবো না, আপনাদের দেখাবো না বিরিয়ানিটা কেমন ঝরঝরে হয়। এই যে দিয়ে দিলাম রাইস কুকারে আমি ভিজিয়ে রাখা আগে থেকে পানিটা ঝরিয়ে নেওয়া চাউলটা আগে দিয়ে দিলাম একে একে, কারণ সময় খুবই কম। 1 কেজি ফুল চাউল আছে এখানে। এই তো এই অবস্থায় আমি এখন চাউলের মধ্যে দিয়ে দিব, দিয়ে বাদ বাকি যা যা দেওয়া লাগে সেটা দিয়ে আমি বসিয়ে দেবো। এই তো দিয়ে দিলাম, এভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর আমি পানি দিয়ে দেবো, একটা ফুটানো পানি দিয়ে দেবো। এখন এই যে পানিটা দিয়ে দিলাম, পানিটা বুঝে শুনে দেবো, যেহেতু রাইস কুকারে কিন্তু যে কোনো কিছু করতে যাবেন পানি কিন্তু খুব কম লাগে, বুঝে শুনে আমাকে পানিটা দিতে হবে। আর একটু নরম হয়ে গেলে আমাদের বাসায় কেউ খাবে না বিরিয়ানি, সবসময় তো ঝটপট থাকতে হবে। তো বাকি যে বিরিয়ানি মশলাটা আছে সেটা দিয়ে দিলাম, যেহেতু 1 কেজি চাল বিরিয়ানিতে লাগবেই কিন্তু মশলাটা। আর শেষ পর্যন্ত দিয়ে দিলাম অনেকখানি কি দুধ দিয়েছি, যেহেতু টক দই নেই দুধের সংখ্যাটা একটু বেশি করে দিতে হবে। এই তো এই তো দিয়ে দিলাম। এখন ঝটপট আমি রাইস কুকারে দিয়ে আসবো। এই তো বসিয়ে দিলাম, এরপরে লাইন দিয়ে দিলাম। এই তো দিয়ে দিলাম। এখন শরবতটা বানিয়ে নিব দ্রুত গিয়ে, আর ফলগুলো কেটে নেব। এই যে আমি একবারে তোকমার সঙ্গে আমি বেশি করে পানি দিয়ে ভিজিয়ে রাখলাম, আজকে সে সময়টা নেই, তো একবারে ভিজিয়ে রাখলাম। সব কিছু দিয়ে অল্প করে একটু পানি দিয়ে যাচ্ছি, পরে আমি বেশি করে পানি দেব। দিয়ে দিলাম স্পিটা দেওয়ার পরে আমি চিনি নেড়ে ছেড়ে নিলাম। লবণ চিনি একবারে দিয়ে আসছি আমি সর্বত্র করে রাখি। এই যে দিয়ে দিলাম চিনি। এবার আমি লবণ দিয়ে দেবো। এই যে লবণ দিয়ে দিলাম। এই যে
আমি ফলগুলো এখন কেটে নেবো, আগে ধুয়ে নিয়ে আসি। এই তো এখানে দিয়ে দিলাম। এখন ফলগুলো সব এক জায়গায় দিয়ে দেবো, পরে আমি প্লেটিং আলাদা আলাদা করে করব, যদি আমি সময় পাই দেখাতে পারি আপনাদেরকে। তা না হলে প্লেট করার সময় এটা সময় খুব কম থাকে। এই যে আমি কমলাটাও খুলে নিলাম। এই সমস্ত কাজগুলোই মানে সূক্ষ্ম কাজ, তো সময়ের ব্যাপার থাকে, তার জন্য একটু সময় নিয়ে কাজগুলো করে নিতে হয়। এই যে করে নিলাম। এই যে আপেলটা কেটে নিচ্ছি। এই কাজগুলো হয়ে গেলে আমার কাজটা শেষ হবে। কেটে নিলাম। তো আমি ফলের ভিতরে এগুলো ছিল, এগুলো উঠিয়ে নিলাম। এবার আমি বিরিয়ানিটা কেমন হয়েছে দেখে আসি, একটু ফুটেছে কিনা একটু খেয়াল করতে হবে, কারণ কারণ রাইস কুকারে দিলেও কিন্তু বিরিয়ানিটা একটু দু একবার মানে এপাশ ওপাশ উল্টে দিতে হয়, তা না হলে মশলাগুলো সব উপরে বসে থাকে। এই যে দেখতে পাচ্ছেন দুইজনই কিন্তু অসুস্থ, একেবারে মুখ চোখ দেখুন কি পরিস্থিতি। দুপুরবেলায় যে ঘুম ওষুধ খাবে দুইজনে কিন্তু ঘুম থেকে উঠেছে। আমার রান্না বান্না শেষ। এই যে দেখুন, এই যে কি কুড়াচ্ছ গো? ফুল কুড়াচ্ছি ডাটার। ডাটার ফুল কুড়াচ্ছ, কি করবা? রান্না করে খাবো। রান্না করে খাবা? হ্যাঁ, এই যে রান্না হয়। আমি রান্না বান্না শেষ করে এসে দেখি দুজন উঠে এই যে ফুল করেছে। এই যে সুন্দর তো, এটা ফ্রেশ পরিষ্কার ফুলগুলো। এনে তুমি কি করছো, ঘুমিয়েছিলা মেলা? খুবই ঘুমিয়েছিলা? আজকে একবারে গরম পানি দিয়ে দুজনকে হালকা পাতলা গোসল করে দিয়েছিলাম, দিয়ে ওষুধ খেয়ে ঘুমিয়েছিল। এই যে এখন ফ্রেশ হয়ে উঠেছে। ছেলে পেলে সুস্থ থাকলে কার না ভালো লাগে। আর আরেকজন আমার কোলে আছে, কারণ অসুস্থ সেও। এই যে নাকের নিঃশ্বাস ফেলা যাচ্ছে, শোনা যাচ্ছে। এই তো সব ক্লান্ত, দেখতে পাচ্ছেন আমার মেয়ে কিন্তু একেবারে ক্লান্ত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি বিদায় নিয়ে নেব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ইন্নি টাটা দাও।